হ্যালো বন্ধুরা, এনবি ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি দীর্ঘদিন এসএলএসটি টপিকের উপরে কোনো ভিডিও আপলোড করিনি, তাই আজকের আমার এই ভিডিওতে আমি এসএলএসটি 11-12 সিলেবাস থেকে দি টাইগার কবিতাটি নিয়ে আলোচনা করব। তো উইলিয়াম ব্লেকের দি টাইগার কবিতাটি ভীষণ জনপ্রিয় একটা কবিতা, ওয়ান অফ দি ফেমাস কবিতা বলা যায় এটাকে। তো মোটামুটি সমস্ত ইউনিভার্সিটিতে ইউজি লেভেলে রাখা হয়, এই সিলেবাসে রাখা হয় এই কবিতাটিকে। তো আমরা অলরেডি উইলিয়াম ব্লেকের অ্যানাদার ফেমাস কবিতা দি ল্যাম্প কবিতাটি নিয়ে আলোচনা করেছি। সেখানে আমি বাংলায় ডিটেলসে দি ল্যাম্প কবিতাটি আলোচনা করেছি, সঙ্গে উইলিয়াম ব্লেকের ব্যাকগ্রাউন্ডও আমি আলোচনা করেছি। তো অবশ্যই ভিডিওটি দেখে নেবে, কারণ যেহেতু ল্যাম্পের কাউন্টার পার্ট হচ্ছে দি টাইগার, তো টাইগার কবিতাটি পড়তে গেলে কিন্তু ডেফিনেটলি আমাদেরকে ল্যাম্প কবিতা সম্পর্কে জেনে রাখতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে সেখানে। তো আজকে আমরা দি টাইগার কবিতাটি ডিটেলসে অ্যানালিসিস করব। শুধু অ্যানালিসিস নয়, এর ক্রিটিক্যাল অ্যানালিসিস করব। লাইন বাই লাইন মানে পড়ার সঙ্গে সঙ্গে যে অন্তর্নিহিত অর্থটি রয়েছে সেটাও আমরা জেনে যাব। যেহেতু এখন এসএলএসটির এসএলএসটি যেটা নিয়ম করেছে রিসেন্ট, সেটা হচ্ছে তোমাদেরকে শুধুমাত্র এমসিকিউ নয়, লাইন বাই লাইন জানলেই হবে না, সেটা কিন্তু একটা ক্রিটিক্যাল ভিউ থাকতে হবে। তো ডেফিনেটলি তোমরা ভালোভাবে কবিতাটি পড়ো, বোঝার চেষ্টা করো। আর যদি কোনো অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি নতুন কেউ চ্যানেলে এসে থাকো, ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। Important facts about the poem Tiger. First of all, the poem Lamb and Tiger both are complementary or counterpart to each other, অর্থাৎ ল্যাম্ব এবং টাইগার কবিতাটি একে অপরের পরিপূরক। Secondly, the poem Lamb belonged to the volume called Songs of Innocence, which published in 1789, and the poem Tiger belongs to the volume called Songs of Experience, published in 1794. Here, poetic persona is a child with an adult intellect, and both these poems start with rhetorical questions. Again, another major theme of both these poems is the relation between creator and his creation. And the poem Tiger, that is tinged with the metaphor for certain aspect of human nature, that is namely revolutionary, fiery and destruction. So these are some important factors about the poem Tiger. Let's enter into the text. দি টাইগার বাই উইলিয়াম ব্লেক। টাইগার কবিতাটিতে টোটাল 6 স্ট্যান্জা রয়েছে, আর প্রত্যেকটি স্ট্যান্জাতে 4টি করে লাইন রয়েছে, আর ইন টোটাল 13 রেটোরিক্যাল কোয়েশ্চেন রয়েছে। তো চলো কবিতাটি শুরু করা যাক। টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট, what immortal hand or eye could frame thy fearful symmetry? তো প্রথমেই ওয়ার্ডটা দেখবে টাইগার। দি আনইউজুয়াল স্পেলিং অফ দি টাইগার সিমস টু সাজেস্ট আ সিম্বলিক মিনিং, অর্থাৎ তোমার ফার্স্টেই টাইগার স্পেলিংটা লক্ষ্য করবে TYGER। আমরা জানি যে কমন টাইগার যেটা স্পেলিং সেটা হচ্ছে TIGER। তো এখানে TY ব্যবহার করে কিন্তু ব্লেক আমাদেরকে একটা সাজেস্ট করতে, একটা সিম্বলিক কোয়ালিটি রয়েছে এই টাইগারের মধ্যে, সেটা কিন্তু সাজেস্ট করতে চেয়েছেন। তো এখানে টাইগার টাইগার এই যে রিপিট হচ্ছে টাইগার টাইগার, এটা যেহেতু একজন চাইল্ড পার্সোনা রয়েছে, যে স্পিকার তিনি কিন্তু একজন চাইল্ড, সুতরাং তার রিপিটেড কোয়ালিটি কিন্তু একটা চিলড্রেন কোয়ালিটি হিসাবে ধরা হয়, এই কারণে আর কি দিয়েছে। যেমন দি ল্যামেও দেখেছিলাম লিটিল ল্যাম্প হু মেড দি, ডস দাও নো হু মেড দি। তো লিটিল ল্যাম্প সেখানেও রিপিট হয়েছিল। তো সেই কারণে আর কি টাইগার টাইগার বার্নিং ব্রাইট মানে জ্বলন্ত উজ্জ্বল। এখানে বার্নিং ব্রাইট বলতে ডুয়েল মিনিং সাজেস্ট করছে। ফার্স্টে দি বার্নিং আইজ অফ দ্য টাইগার, অ্যান্ড সেকেন্ডলি দি বার্নিং স্কিন আই মিন দ্য ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্কিন অফ দ্য টাইগার, মানে তোমার হলুদ এবং কালো যে ডোরা কাটা দাগ থাকে বাঘের গায়ে, সেই স্কিনটাকে দেখে অনেকটা বার্নিং মনে হয়, জ্বলন্ত উজ্জ্বল মনে হয়। ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট, রাতের অন্ধকারে, অর্থাৎ বনে রাতের অন্ধকারে বাঘের চোখ অথবা তার যে চামড়া রয়েছে শরীরে সেটাকে কিন্তু জ্বলন্ত উজ্জ্বল মনে হয়। হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম দাই ফেয়ারফুল সিমেট্রি, এখানে
হট ইমর্টাল হ্যান্ড বলেছে। এখানে ইমর্টাল হ্যান্ড, ইমর্টাল বলতে অমরণশীল, আমরা জানি যে অমরণশীল বলতে একমাত্র গড। তো এখানে ডেফিনেটলি গডকে বলা হয়েছে যে গড তার হাত বা কোন হাত বা চোখ দিয়ে কুড ফ্রেম দাই ফেয়ারফুল সিমেট্রি, মানে কিভাবে সে আর কি মানে এই ফ্রেম করলো, ফ্রেম মানে স্ট্রাকচার, এই যে গঠনটা তৈরি করলো, ফিয়ারফুল সিমেট্রি মানে ফিয়ারফুল বাট ওয়েল প্রপোর্শন, অর্থাৎ এইরকম ভয়ঙ্কর সুন্দর একটা গঠনশৈলী, বাঘের মতো যে মানে বাঘের যে গঠনশৈলী ভয়ঙ্কর কিন্তু সুন্দর, সেটা কি করে গড করতে পারলো সেটা আর কি পোয়েটিক পার্সনা এখানে ইমাজিন করছেন। নেক্সট স্ট্যানজা, ইন হট ডিস্ট্যান্ট ডিপস অর স্কাইজ বার্ন্ট দ্য ফায়ার অফ দাইন আইজ। কি বলছে? ইন হট ডিস্ট্যান্ট ডিপ, কোন দূরের গভীরে। এখানে ডিস্ট্যান্ট ডিপস বলতে এখানে কিন্তু পাতাল বা হেল বলতে পারি আমরা ডেফিনেটলি। তো এখানে ডিস্ট্যান্ট ডিপস বলতে হেলের কথা বোঝানো হচ্ছে, কোন হেল থেকে, অর স্কাইজ, স্কাইজ মিন্স হেভেন, কোন হেল থেকে, নরক থেকে অথবা স্বর্গ থেকে, বার্ন দ্য ফায়ার অফ দাইন আইজ, তোমার চোখের এই জ্বলন্ত ফায়ারটিকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে। On what wings dare he aspire? What the hand dare seize the fire? বলছে অথবা কোন সে উইং দিয়েই সে সাহস করে সেই ফায়ারটিকে নিয়ে আসতে। এখানে উইংস মানে এখানে কিন্তু একটা মিথোলজিক্যাল ফিগারকে ইউজ করা হয়েছে। আমরা ইকারাসের গল্পটা অলরেডি সবাই জানি, মিথোলজিক্যাল যে ফিগার ইকারাস, তিনি তার মোমের পাখনার সাহায্যে কিন্তু সূর্যের কাছাকাছি পৌঁছে গেছিল তার হাই অ্যাম্বিশনের জন্য, কিন্তু যেহেতু সূর্যের তেজে তার পাখাগুলো গলে যায় এবং সে পরবর্তীতে এবং গলে যায় এবং সে মারা যায়। তো এই যে হাই অ্যাম্বিসিয়াস তার উইংসের দ্বারা সে এতটা উপরে উঠেছিল ফায়ারের কাছে, সেটা একটা মিন করছে। আর নেক্সট লাইনে দেখবে হট দ্য হ্যান্ড ডেয়ার সিজ দ্য ফায়ার, এখানে কোন সে হাত যে ফায়ারটাকে সিজ করেছে। সিজ বলতে কিন্তু এখানে স্টোল বা স্টিল, ঠিক আছে, মানে চুরি করা এক কথায়। তো এইখানে একটা মিথোলজিক্যাল ফিগার, লিজেন্ডারি ফিগার, সেটা হচ্ছে প্রমিথিউসের কথা বলা হয়েছে। গ্রিক হিরো প্রমিথিউস, তিনি কিন্তু জিউসের হার্ট থেকে, হার্ট মিন্স প্লেস অফ ফায়ার, ঠিক আছে, একটা আগুনের উনুন টাইপের বলতে পারো। তো সেই জিউসের হাত থেকে কিন্তু প্রমিথিউস তা ফায়ারটাকে চুরি করে এনেছিলেন ফর ম্যানকাইন্ড, মানুষের জন্য। তো এই দুই লাইনে দুটো মিথোলজিক্যাল ফিগারকে তুলনা করা হয়েছে, মানে বলা হয়েছে, তুলনা নয় বলা হয়েছে। নেক্সট স্ট্যান্জা দেখবে, and what shoulder and what art could twist the sinews of thy heart, and when thy heart began to beat, what dread hand and what dread feet। বলছে কি যে and what shoulder, কোন সেই কাঁধ, and what art বা কোন সেই কারিগরি মানে কারিগরি বিদ্যা, আর্ট মানে আমরা জানি যে কারিগরি বিদ্যা, could twist the sinews of thy heart, তোমার এখানে স্নিউজ বলতে কিন্তু মাংসপেশিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, যে তোমার এই মাংসপেশি মানে কে বা তৈরি করলো। বলছে কোন, হোয়াট শোল্ডার বলতে এখানে কিন্তু আমরা জানি অনেক সময় বলি যে সমস্ত দায়িত্ব কাঁধে নেওয়া, অ্যাকচুয়ালি মানে হু টেক দি রেসপন্সিবিলিটি হিয়ার, ঠিক আছে। শোল্ডার বলতে কাঁধ, আর কাঁধ বলতে কিন্তু আমরা একটা অ্যাকশনের কাজ বোঝাই, যেটা একটা রেসপন্সিবিলিটিকে নেওয়া বোঝায়। তো সেইটাই মিন করতে চেয়েছে যে হট শোল্ডার কোন সে মানে কাজ যে রেসপন্সিবিলিটি নিয়েছে, আর হট আর্ট কোন সে কারিগরি বিদ্যা বা কারিগরি শিক্ষা, কুড টুইস্ট দ্য স্নিউজ অফ দ্য হার্ট, যে তোমার এই হার্টের মাংসপেশিটাকে তৈরি করেছে। অ্যান্ড হোয়েন দাই হার্ট বিগ্যান টু বিট, এবং তোমার হৃদয়টা যখন বিট করতে শুরু করলো, তোমার হৃদস্পন্দন, তোমার হৃদযন্ত্র যখন স্পন্দিত হতে লাগলো, হট ডেড হ্যান্ড অ্যান্ড হট ডেড ফিট, তারপরে তোমার হাত এবং তোমার ভয়ানক পা। ডেড মানে ডেডলি, ডেড মানে আমরা জানি ভয়ঙ্কর, মানে এইখানে পোয়েটিক পার্সোনা তার সে ইমাজিন করছে যে গড যখন ক্রিয়েট করেন টাইগারটাকে, ঠিক যখন
মানে দায়িত্ব নিয়ে তার হার্টের মাসল তৈরি করে, এবং তারপরে যখন ওই হার্টটা বিট করতে শুরু করে, অর্থাৎ সে যখন কেম টু লাইফ, ঠিক আছে, সে যখন জীবন্ত হয়ে ওঠে, তখন হোয়াট ডেড হ্যান্ড অ্যান্ড হোয়াট ডেড ফিট, তখন হার্টটা তো মানে সে মানে জীবন্ত হলো, এবং তার হাতটা কতটা ভয়ানক হয়েছিল তারপরে, বা তার পাটা অ্যাকচুয়ালি টোটালি তার আকৃতিগত যে মানে টাইগার সম্পর্কে সে ইমাজিন করছে যে গড তৈরি করার সময় কিভাবে আর কি তিনি টাইগারটাকে ক্রিয়েট করেছেন। কেমন? Hot the hammer, hot the chain, in hot furnace was thy brain. Hot the anvil, hot dread grabs, dare its deadly terror claps. এখানে কি বলছে? এখানে এবার কি হচ্ছে, এই স্ট্যান্ডাতে পোয়েটিক পার্সোনা সে কিন্তু গডকে, যেহেতু গড টাইগারটাকে ক্রিয়েট করছে, তো গডকে কিন্তু এখানে ব্ল্যাক স্মিথের সঙ্গে তুলনা করছেন। ব্ল্যাক স্মিথ হচ্ছেন একজন কামার, যে লোহার দ্রব্য সামগ্রী, মানে লোহার যে সামগ্রীগুলো তৈরি করে তাদেরকে ব্ল্যাক স্মিথ বলে। তো গডকে তার সঙ্গে তুলনা করছে। তো এই স্ট্যান্ডার্ডটির মধ্যে কিন্তু একটা ইন্টারনাল মিনিং রয়েছে। ব্লেক কিন্তু তার সমসাময়িক যে রেভলিউশনারি অ্যাটিটিউড এবং তার যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছিল সেই সমস্ত তার এগেনস্টেও কিন্তু মানে বলছে আর কি। এই লাইনটা মানে খুব সার্টেল একটা মানে এখানে মিনিং রয়েছে ইন্টারনালি। তো যেমন এই ওয়ার্ডগুলো লক্ষ্য করবে, হ্যামার, চেন, ফার্নেস, অ্যানভিল, এইগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে হচ্ছিল ঠিক এই সময় কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়। তো সেটার একটা মানে দিক রয়েছে এই কবিতাটিতে। তো যাই হোক, হট দ্য হ্যামার অ্যান্ড হট দ্য চেন, ইন হট ফার্নেস ওয়াজ দাই ব্রেন। বলছে কোন সে হ্যামারের দ্বারা, অর্থাৎ কোন সে হাতুড়ি, হট দ্য চেন, অথবা কোন সে চেন দিয়ে, ইন হট ফার্নেস ওয়াজ দাই ব্রেন, অথবা কোন ফার্নেস দিয়ে তোমার ব্রেনটাকে তৈরি করা হয়েছে। হোয়াট দ্য অ্যানভিল, এখানে অ্যানভিল বলতে যে যারা লোহার মানে দ্রব্য সামগ্রী তৈরি করে তাদের মানে সেই লোহার জিনিসগুলো তৈরি করার জন্য যে জায়গাটার ওপরে রেখে লোহাগুলোকে পেটানো হয় বা আকৃতি প্রদান করা হয়, সেই জায়গাটাকে কিন্তু অ্যানভিল বলা হয়। ঠিক আছে? তো বলছে হট দ্য অ্যানভিল, হট ড্রেড গ্র্যাপস, ডেয়ার ইটস ডেডলি টেরর ক্ল্যাপস। বলছে সেই কোন ড্রেড গ্র্যাপস ছিল, কোন সে হাতের গ্র্যাপস মানে হাতে মুঠি করা, ডেয়ার ইটস ডেডলি টেরর ক্ল্যাপস, এর থাবাকে ধরার মতো এই যে ডেডলি গ্র্যাপস, কোন সে হাত ছিল, মানে এখানে গডের মানে শুধুমাত্র যে মানে অ্যানিম্যালটা টাইগারই মানে ভয়ানক সেটা নয়, মানে এটা মিন করতে চাইছে যে গড যেমন মিকনেস, মাইল্ডনেস একটা ল্যাম্প তৈরি করতে পারে, অন্যদিকে মানে টেরিফাইড একটা ফেরোসিয়াস টাইগার তৈরি করতে পারেন। এই টাইগারকে বশে রাখার জন্য কিন্তু তিনি ততটা মানে তার থেকে শক্তিশালী, টাইগারের থেকে শক্তিশালী তিনি কিন্তু তাকে বশেও রাখতে পারেন। এটাই মিন করছেন এই স্ট্যান্ডাতে। নেক্সট স্ট্যান্ডা, when the stars threw down their spears and watered heaven with their tears, did he smile his work to see? Did he who made the lamb make thee? when the stars threw down their spears, এখানে বলছে যে যখন স্টারেরা, স্টার বলতে কিন্তু এখানে হেভেনলি বডিজ বলা হচ্ছে। ঠিক আছে? যে যখন স্টারেরা, হেভেনলি বডিজ, তারা যখন হেভেনটাকে ত্যাগ করেন, অ্যান্ড ওয়াটার্ড হেভেন উইথ দেয়ার টিয়ার্স, এবং তাদের হেভেনটাকে চোখে জলে ভাসিয়ে দেয়। অ্যাকচুয়ালি এখানে একটা মিথোলজিক্যাল না, একটা বিবলিক্যাল অ্যালিউশন রয়েছে। বিবলিক্যাল অ্যালিউশনটা হচ্ছে যে স্টাররা বলতে এখানে অ্যাঞ্জেল। ঠিক আছে? অ্যাঞ্জেলরা কিন্তু তাদের মানে কি বলবো, তাদেরকে যখন গড পানিশমেন্ট দেয় এবং তারা হেভেন থেকে যখন তারা বিতাড়িত হয়, তখন কিন্তু তাদের চোখের জলে হেভেনটা ভেসে গিয়েছিল। ঠিক আছে? মানে এইরকম একটা বিবলিক্যাল একটা অ্যালিউশন রয়েছে, সেটাই আর কি এখানে বলেছেন। ডিড হি স্মাইল হিজ ওয়ার্ক টু সি, সে কি
মানে হেসেছিল তার ওয়ার্ক দেখে, মানে এখানে হি বলতে কিন্তু গডকে সাজেস্ট করা হয়েছে যে তিনি কি তার মানে তার এই ক্রিয়েশন দেখে তিনি কি স্যাটিসফাইড, তিনি কি হেসেছিলেন। ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি, মানে এই লাইনটা হচ্ছে দি ক্লাইম্যাক্স অফ দি পোয়েম। মানে এখানে পোয়েটিক পার্সন তিনি বলছেন যে তিনি কি সেই যিনি ল্যাম্পকে তৈরি করেছেন, তোমাকেও তৈরি করেছে। মানে একজন গড যিনি এত মিক মাইল্ড, ল্যামের মতো জেন্টল মিক মাইল্ড একটা ক্রিয়েচারকে ক্রিয়েট করেছেন, সে কি করে একটা ফিরোসিয়াস টেরেবল একটা টাইগার ক্রিয়েট করতে পারে, একটা টাইগারকে সৃষ্টি করতে পারে। তো সেটাই আর কি এখানে তিনি মানে কনফিউজড বলবো না, তিনি এটা কোশ্চেন করেছেন। তারপরে তো সেম ফার্স্টের স্ট্যান্ডার মতো, টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট, হট ইমোর্টাল হ্যান্ড অর আই কুড ডেয়ার ফ্রেম দাই ফেয়ারফুল সিমেট্রি। এখানে দেখবে ফার্স্ট স্ট্যান্ডাতে ছিল কুড, আর সেটাই এখানে এসে ডেয়ার হয়ে গেছে। মানে তিনি কি করে সাহস করেন এমন ফেয়ারফুল একটা সিমেট্রি, অর্থাৎ টেরেবল বাট ওয়েল প্রপোর্শনড ফিগার লাইক টাইগার, মানে টাইগারকে কি করে তিনি বানানোর সাহস করেন। তো এই হচ্ছে কবিতাটি, যেখানে পোয়েটিক পার্সোনা তিনি আর কি তার কোয়েশ্চেন, তার ইমাজিনেশন তুলে ধরেছেন যে একজন গড যিনি মিক মাইল্ড ল্যাম্পকে তৈরি করেছেন, তিনি কি করে একটা ফেরোসিয়াস টাইগার ক্রিয়েট করতে পারেন। তো এই হলো দি টাইগার কবিতা বাই উইলিয়াম ব্লেক। আশা করি কবিতাটা সবাই বুঝতে পেরেছো, এবং খুব সুন্দর একটি কবিতা। যদিও ওপর থেকে এটা অনেকটা সোজা মনে হয়, কিন্তু এর ইমেজারি, সিম্বল, বিভিন্ন অ্যালিউশন রয়েছে, এর মধ্যে মিথোলজিক্যাল ফিগার রয়েছে। তো অবশ্যই এই ক্রিটিক্যাল সামারি বা ক্রিটিক্যাল অ্যানালিসিসগুলো তোমরা পড়ে রাখবে, কারণ 2 মার্কসের কোয়েশ্চেন হলে কিন্তু তোমাদেরকে এগুলো একটু ডিটেলসে ব্যাখ্যা করতে হবে। তো অবশ্যই কবিতাটি ভালো করে পড়বে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং সঙ্গে তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি রেগুলার আপডেট দেবো এখন থেকে SLSTর। তো সঙ্গে থাকো, ভালো থেকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।